তার স্যারের মেজাজ যখন তুঙ্গস্পর্শী হয়, তখনই এমন অনুভব হয় তার। রাগের বশে হুটহাটি এক একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আরশাদ। আর সেই ভুলগুলো শুধরে দেওয়ার গুরু দায়িত্ব যেন ওরারই। 4 বছর হলো আরশাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য পেয়েছে ওরা, তার ম্যানেজার হিসেবে। আরশাদ নারী জাতিকে সহ্য করতে পারে না, তবুও বহু কষ্টে এই মেয়েটাকে সহ্য করে নেয়। কারণ একটাই, তার মতো বুদ্ধিমতী এবং দক্ষ ম্যানেজার আরশাদের জীবনে পায়নি, ভবিষ্যতে পাওয়ারও সম্ভাবনা ক্ষীণ। আরশাদের কর্মক্ষেত্রে যাবতীয় বিষয়গুলো ম্যানেজ করার দায়িত্ব তার। শুধু কর্মক্ষেত্রে নয়, আপাদমস্তক মানুষটাকেও মাঝে মধ্যে ম্যানেজ করতে হয়, যেমনটা আজ করতে হচ্ছে। আরশাদের মেজাজকে ম্যানেজ করার একটাই উপায়, তার হ্যাঁতে হ্যাঁ মেলানো, না যে না মেলানো, যা বলেছে তা মেনে চলা। তারা এই মুহূর্তে অবস্থান করছে কক্সবাজারের এক রিসোর্টে। আজ আরশাদের পরবর্তী সিনেমা শেষ বিকেলে, শুটিং এর প্রথম দিন। কক্সবাজারে সিনেমার অল্প কিছু দৃশ্য ধারণ করা হবে, তবুও এখান থেকে কেন শুটিং শুরু করা হয়েছে কে জানে। রিসোর্টের থেকে বেরিয়ে ওরা চোখ পড়লো সাগরের দিকে। বিচের পাড়ে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে সাগর দেখছে আরশাদের ড্রাইভার জহির। লোকটা এখানে আসা মাত্রই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসবই আরশাদের পাগলামি। কক্সবাজারের মতো জায়গায় নিজের গাড়িতে ঘোরার কি আছে কে জানে, তবুও আরশাদ ঢাকা থেকে গাড়ি সহ আস্ত ড্রাইভারকে তুলে এনেছে। ওরা উঁচু গলায় ডাকলো, জহির ভাই। ড্রাইভার জহির সঙ্গে সঙ্গে পা বাড়ালো রিসোর্টের দিকে। এক প্রকার দৌড়ে ওরা সামনে এসে বলল, কি হয়েছে আফা? স্যার বাইরে যাবেন, গাড়ি বের করেন। জহির অবাক গলায় বলল। এই সময় স্যার আবার কই যাইব? ওরা বিরক্ত গলায় বলল, সেটা আমি কি করে জানবো? আপনি গাড়ি বের করেন তো। একটা শুটিং ইউনিট বিচিত্র সব মানুষের আনাগোনায় ভরপুর। মানুষ ব্যস্ত নিজ নিজ কাজ নিয়ে। তার উপরে সিনেমায় যদি থাকে আরশাদের মতো বিরাট সেলিব্রিটি, তবে ইউনিটের লোকসংখ্যা ক্রমেই বাড়তে থাকে। ইউনিটের লোকজনের ব্যস্ততা আপাতত রিসোর্টের রান্নাঘরকে ঘিরে। রান্নাঘরে লাইট করা হচ্ছে। পর্দায় আমরা যে দৃশ্য দেখি তা ধারণ করতে যে শুধু একটা ক্যামেরার প্রয়োজন হয় এমনটা নয়, দৃশ্য ধারণের পূর্বে যথাযথ আলোকসজ্জাও করা হয়। এই জন্যই পর্দায় দুনিয়াটা এত চকচকে। পরবর্তী শটটা সম্ভবত রান্নাঘরেই নেওয়া হবে। লাইট করা শেষ হলেই ডাক পড়বে নায়ক নায়িকার। ওর আর ভাবতেই খারাপ লাগছে, এতগুলো মানুষের ব্যস্ততা নিমিষেই স্তব্ধ হয়ে যাবে, শুধুমাত্র আরশাদের একটা সিদ্ধান্তের কারণে। ওরা ছোট ছোট পা ফেলে আবারও ফিরে গেল সেই বারান্দায়। মেহেরিনকে আপাতত কোথাও দেখা যাচ্ছে না, নির্ঘাত ভয়ে কেটে পড়েছে। আশাদ ঠিক আগের জায়গাতেই বসে আছে, সিগারেটের ধোঁয়া ছাড়ছে। ওরা লম্বা একটা নিঃশ্বাস ফেলে দরজায় টোকা দিয়ে বলল। স্যার আসবো? আশাদ গম্ভীর স্বরে বলল। ও, জহির ভাই গাড়ি বের করেছে। আশাদ মাথা নেড়ে বলল। আমার ডিসিশনটা ডিরেক্টরকে জানিয়েছো? ওরা শুকনো ঢোক গিলে বলল। না স্যার। আশাদ প্রচন্ড এক ধমক দিয়ে বলল। এটাও আমাকে শিখিয়ে দিতে হবে? ননসেন্স! এতগুলো বছর কিচ্ছু শিখতে পারো নাই? এমন ম্যানেজার দিয়ে আমার কাজ নাই। ইউ আর ফায়ার্ড ফ্রম নাও নেক্সট মান্থ। ওরা চুপ করে মেঝের দিকে তাকিয়ে রইল। আশাদের এসব ধমকাধমকি তার কাছে ডাল ভাতের সমতুল্য। চাকরি শুরু থেকে অগণিত বার শুনে এসেছে। ইউ আর ফায়ার্ড ফ্রম নেক্সট মান্থ। সেই নেক্সট মান্থ যে কবে আসবে কে জানে। আশাদ নিজেকে সামলে গম্ভীর গলায় বলল। আমি এই সিনেমা থেকে সরে দাঁড়ালে প্রডিউসারের কত টাকা ক্ষতি হতে পারে? স্যার সব মিলিয়ে 15-20 লাখ টাকা। প্রডিউসারের নামে 25 লাখ টাকার চেক রেডি করো। এখনই? প্রতিউত্তরে আশাদ কিছুই বলল না, অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল ওরার দিকে। এই দৃষ্টি উত্তর হিসেবে যথেষ্ট। ওরা আবারও বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 10 পর, 25 লাখ টাকার চেক আর কলম নিয়ে। আশাদ পরপর দুবার মনোযোগ সহকারে চেকটার উপরে চোখ বুলিয়ে সাইন করে দিল। চেক করার হাতে দিয়ে বলল। এটা ডিরেক্টরকে দিয়ে বলবে আমি আর এই ফিল্মে কাজ করছি না। আমাকে রাজি করানোর কোনো প্রকার চেষ্টা যাতে কেউ না করে। আমি আজই ঢাকায় ফিরে যাচ্ছি। তুমি তাকে চেকটা দিয়ে ফিরে এলে আমি বের হব। ওরা অসহায় ভঙ্গিতে বেরিয়ে এলো। এক একটা অকাজ আশাদ করবে, আর মানুষের কাছে গিয়ে অপ্রিয় সত্যগুলো বলতে হবে তাকে। হুম, কোনো মানে হয়? ডিরেক্টর আকরাম হোসেন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে লাইটিং এর নির্দেশনা দিচ্ছেন। লাইটিং তার মন মতো হচ্ছে না বলেই যাকে পাচ্ছেন তাকে ধমকাচ্ছেন। তবে ওরা সামনে গিয়ে দাঁড়াতেই মিষ্টি হেসে দাঁড়িয়ে পড়লেন। আশাদ হকের ম্যানেজারের সামনে কাউকে ধমকানোর প্রশ্নই ওঠে না। ওরা কিছু বলতে যাবে তার আগে আকরাম হড়বড় করে বললেন। 5 মিনিটের মধ্যে শট রেডি হয়ে যাবে আপু। স্যারকে বলুন প্লিজ আর একটু ওয়েট করতে। ওরা মৃদু হেসে বলল। আকরাম সাহেব, আপনার সঙ্গে জরুরি কথা আছে। শটের পরে বলি আপু। শর্টই হবে না? আর শর্টের পরে? জি আপু। কিছু না,
আসলে কথাটা এখনই বলতে হবে, খুব আর্জেন্ট। আকরাম বেচারা বিরস মুখে ওরার সঙ্গে ডাইনিং রুমে এসে বসলেন। বড় বড় নায়কদের নিয়ে ছবি বানানোর এই এক সমস্যা, তারা এক একবার এক এক মানুষের মাধ্যমে বিরক্ত করে। একবার নায়কের ড্রেস ডিজাইনার এসে বলবে, দেখেন তো বসকে কোন কস্টিউম দিব। একবার নায়কের সিকিউরিটি গার্ড এসে বলবে, এখানে শুটিং করা যাবে না, পাবলিক এসে ভিড় জমাবে। এখন আবার এই ম্যানেজার কেন যে এসেছে কে জানে। ওরা যথাসম্ভব শান্ত গলায় বলল। মন শক্ত করুন আকরাম সাহেব, আপনাকে একটা খারাপ সংবাদ দিতে যাচ্ছি। মুহূর্তে আকরামের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। তিনি ভীত গলায় বললেন, খারাপ সংবাদ? জি স্যার, এই ফিল্মে আর কাজ করবেন না। আকরাম বিস্ময়ে অভিভূত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন ওরার দিকে। বারবার কিছু একটা বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। বিস্ময়ের সাথে সাথে তার চোখে মুখে আরেকটা জিনিসেরও আনাগোনা স্পষ্ট, সেটা হচ্ছে ভয়। বহু কষ্টে নিজেকে সামলে আকরাম বললেন, আপু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরশাদ ভাই হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? আজ সকালেও তো ফুরফুরে মেজাজ শট দিলেন। ওরা ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে বলল, সেটা তো আমি বলতে পারবো না। স্যার বলেছেন এই যা খরচ হয়েছে পুরোটাই আপনার প্রডিউসারকে পোষিয়ে দিবেন সে। ইনফ্যাক্ট 25 লাখের এই চেকটা উনি সাইন করে দিয়েছেন। আকরাম চেকটার দিকে একবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে রইলেন। বেচারার হতাশার কারণটা স্বাভাবিক। যদিও আশাদের সিনেমা ছেড়ে দেওয়ার কারণে তার আর্থিক কোনো ক্ষতি হবে না, তবে যে ক্ষতি হবে সেটা তার থেকেও বেশি। আরশাদ একবার যেই সিনেমা থেকে সরে দাঁড়ায়, সেই সিনেমা ভবিষ্যতে কেউই দেখবে না। সিনেমা ভালো হলেও দর্শক জোরপূর্বক সমালোচনা করবে। আকরাম অসহায় গলায় বললেন। আমি একবার ওনার সাথে গিয়ে কথা বলি। ওরা আঁতকে উঠে বলল, ভুলেও না, স্যার অনেক রেগে আছেন, আপনাকে ওনার সামনে যেতে নিষেধ করেছেন। কি এমন হলো আপু, যার কারণে ফায়ার সিনেমাই করবেন না? ওরা চিন্তায় পড়ে গেল। সে যা দেখেছে তা কি এই ডিরেক্টরকে বলা উচিত হবে? অবশ্যই না, কারণ ওরা যা দেখেছে অন্যায়ভাবে দেখেছে। তবে চোখের সামনে বেচারার এত বড় ক্ষতি মেনে নেওয়া তো যায় না। তার থেকেও বড় কথা, আরশাদের পাগলামোর কারণে 25 লাখ টাকা এইভাবে জলে ভাসিয়েও দেওয়া যায় না। ওরা সামান্য কেসে বলল। আমি তো ঠিক বলতে পারবো না আকরাম সাহেব, তবে দেখছিলাম স্যার নায়িকার সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে কথা বলার পর থেকেই স্যারের মেজাজ তুঙ্গে। আকরাম আক্ষেপের স্বরে বললেন, আমি জানতাম এমনটাই হবে। এই নায়িকা অতিবদ সুযোগ পেলেই হিরোদের সঙ্গে লাইন মারতে চাই। আমি তো এই মেয়েকে ফিল্ম নিতেই চাইনি, প্রডিউসারের জোড়াজড়িতে নিয়েছি। নির্ঘাত প্রডিউসারের সঙ্গেও লাইন মেরেছিল। ওরা চুপ করে রইল। আকরাম অসহায় ভঙ্গিতেই বললেন, আমি এখন কি করি আপু? এরশাদ ভাই সিনেমাটা না করলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। আমি একটু ওনাকে বোঝাবেন প্লিজ। ওরা দীর্ঘশ্বাস ফেলে বলল। এই মুহূর্তে স্যারকে কেউ বোঝাতে পারবে না। আপনি আপাতত এই চেকটা রেখে দিন। স্যার মেজাজ ঠিক হলে তিনি নিজেই আপনাকে ফোন করবেন। আকরামের চোখে মুখে আশার আলো ঝলমল করছে, তবুও কিঞ্চিত শঙ্কিত গলায় বললেন। আর যদি না করেন? ওরা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। তাহলে আপনার কাছে চেকটা আছেই। ওরা ফিরে এলো সেই বারান্দায়। আশাদ এখনো ঠোঁটের মাঝে সিগারেট চেপে বসে আছে। এই লোকটার অজস্র বদভ্যাসের মধ্যে এই একটা হলো এই সিগারেট। বারান্দায় ধোঁয়া ভরে গেছে, চোখ মেলে তাকানোটাও যেন দুঃসাহ। তবুও আশাদ নির্বিকার ভঙ্গিতে ধোঁয়া ছাড়তে ছাড়তেই বলল। বলেছো? ওরা কম্পিত স্বরে বলল। জি স্যার। আশাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। ভেরি গুড। আশাদ রিসোর্টের মূল দরজার দিকে এগিয়ে যাচ্ছে। ওরা তার পিছু নিয়ে বলল। আপনি আজ সত্যিই ঢাকায় ফিরে যাচ্ছেন স্যার? আশাদ গম্ভীর গলায় বলল। কিন্তু আমি তো ফ্লাইটের টিকিট কেটে রাখিনি। কাল গেলে ভালো হতো না? আশাদ রাগী কণ্ঠে বলল। তোমাকে একবারও বলেছি আমি ফ্লাইটে যাব? ওরা ভীত গলায় বলল। তাহলে নিজেই ড্রাইভ করে যাব। ওরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। কি সাংঘাতিক! আরশাদের ড্রাইভিং মোটেও সুবিধার নয়। একবার গাজীপুর থেকে গাড়ি চালিয়ে ঢাকায় আসছিল আরশাদ। পথে প্রকাণ্ড এক গাছের সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। অগত্যা 15 দিন হাসপাতালে পড়ে থাকতে হয়ে দেশের সব থেকে বড় সুপারস্টারকে। আর সেই মানুষ কিনা ড্রাইভ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরতে চাইছে। হুঁ, আটকাতে হবে। যেই করেই হোক আরশাদকে আটকাতেই হবে। আরশাদ ইতিমধ্যে ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। ওরা মনে সাহস সঞ্চয় করে এগিয়ে গেল। জানলায় উকি দিয়ে বলল। স্যার আপনি তো চলেও যাচ্ছেন, তাই আমিও আর এখানে থেকে কি করব? আমাকে হোটেলে নামিয়ে দিয়ে যাবেন? শুটিং সেট এই রিসোর্টে করা হলেও আরশাদ এখানে থাকছে না। তার থাকার ব্যবস্থা করা হয়েছে এখান থেকে 3 কিলোমিটার দূরে এক 5 তারকা হোটেলে।
আসাদ বাদেও তার টিমের বাকি সদস্যরাও সেখানে রয়েছে। আশার বিরক্ত গলায় বলল, ওঠো। গাড়ি চলতে শুরু করেছে। এর আগেও আশাদের শুটিং এর সুবাদে বহুবার কক্সবাজার এসেছে ওরা, তবে প্রতিবারই নতুন ভাবে মুগ্ধ হয় জায়গাটার মোহে। প্রকৃতি যেন নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছে এই স্থানটিকে। একপাশে সবুজ ঘেরা বিশাল পাহাড়, আর একপাশে ডুবন্ত সূর্যটাকে বুকে নিয়ে বয়ে চলা সুবিশাল সমুদ্র। মাঝপথে চলছে গাড়ি। প্রকৃতির কাছাকাছি থাকলে নাকি মন এমনিতেই শান্ত হয়ে ওঠে। আশাদের মধ্যে অবশ্য যে লক্ষণ প্রকাশ পাচ্ছে না। রিয়ার ভিউ মিররে পরিষ্কার দেখা যাচ্ছে ক্রুদ্ধ মূর্তি ধারণ করা মুখটা। রেগে গেলে আশাদের নাকটা রক্তিম বর্ণ ধারণ করে, চোয়াল শক্ত হয়ে আসে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। এই রাগ নিয়ে নাকি সে ঢাকা পর্যন্ত ড্রাইভ করবে। হ্যাঁ, ওরা ইতস্তত করেই বলল। একটা কথা বলি স্যার। আশাদ গম্ভীর স্বর বজায় রেখে বলল। হুম। কথা ফোন করেছিল। মুহূর্তে আশাদের মুখের আদল বদলে গেল, শ্বাস প্রশ্বাসের গতিও হয়তো স্বাভাবিক হয়ে এসেছে। রেগে গেলে আশাদের চোখে বিচিত্র এক কাঠিন্যতা এসে ভর করে। নিমিষে সেটা সরে গিয়ে জায়গা করে নিল স্বাভাবিকতা। আশাদ উদ্গ্রীব গলায় বলল, কখন? যখন আকরাম সাহেবের সাথে কথা বলতে যাচ্ছিলাম তখন আপনার ফোন বন্ধ পেয়ে আমাকে কল করেছে। আশাদ ধমকে সুরে বলল। আগে বলবে না? এতক্ষণ পর মনে পড়লো। ওরা নিচু গলায় বলল। সরি স্যার। ওরার প্রতি জমাট রাগটা আপাতত অপ্রকাশিত রেখে আশাদ বলল, কি বলছে কথা? এখানকার মার্কেটে নাকি এক ধরনের শামুক পাওয়া যায়। কেউ চাইলে দোকানদাররা সেই শামুককে নাম বা অন্য কিছু খোদাই করে লিখে দেয়। কথা বলেছে বড় দেখে একটা শামুকে আপনার আর তার নাম খোদাই করে নিয়ে যেতে। আশাদের ঠোঁটের কোণে অতি সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠেছে। খালি চোখে সেই হাসি দেখা না গেলেও ওরা দেখতে পাচ্ছে। কে বলবে এই মানুষটাই কয়েক মিনিট আগে রাগে ক্রুদ্ধ মূর্তি ধারণ করেছিল। আশাদ বলল, তুমি চেনো সেই মার্কেট? জি চিনি। এখান থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা। তাসমিয়া হক কথা, আশাদের একমাত্র মেয়ে। আশাদ হয়তো মানুষ হিসেবে একেবারে নিখুঁত নয়, অভিনেতা হিসেবেও নয়, তবে বাবা হিসেবে একেবারে 100-তে 100। কথাকে ঘিরেই যেন ঘোরে তার পৃথিবী। সর্বক্ষণ গম্ভীর হয়ে থাকা এই মানুষটার ঠোঁটেও প্রসন্ন হাসি এসে জড়ো হয় কথার উপস্থিতিতে। মাঝে মাঝে মনে হয় ওই একটা মানুষই আশাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কালো কাজ ঘেরা গাড়ির মধ্যে বসে আছে আশাদ। ওরাই মার্কেটে গিয়ে শামুকের নাম খোদাই করাচ্ছে। আশাদ এই মুহূর্তে মার্কেটে নেমে পড়লে রক্ষা নেই। সুপারস্টার আরশাদ হক সাধারণ মার্কেটে এসে শামুক কিনছে। এই দৃশ্য এক পলক দেখার জন্য জড়ো হবে শত শত মানুষ। প্রায় আধ ঘন্টা পর ওরা গাড়িতে ফিরে। গাঢ় খয়েরি রঙের বেশ বড় একটা শামুক তার হাতে। জিনিসটা আশাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল। দেখুন তো স্যার, কেমন হয়েছে? আশাদ প্রবল আগ্রহ নিয়ে হাতে নিল শামুকটা। ইংরেজি অক্ষরে খোদাই করে লেখা বাবা অ্যান্ড কথা। আশাদ মুগ্ধ চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হাত বুলালো মেয়ের নামের উপর। হঠাৎ কি যেন মনে করে আশাদ বলল। কথা পছন্দ করবে তো? ওরা আশ্বাস দিয়ে বলল। অবশ্যই করবে। আপনার দেয়া কোনো কিছুই তার অপছন্দ হয় না। আশাদের সমস্ত মনোযোগ আবারও ফিরে গেল শামুকটার দিকে। ওরা ভয়ে ভয়ে বলল। একটা রিকোয়েস্ট করবো স্যার? কি রিকোয়েস্ট? ওরা মিনতি স্বরে বলল। আজ এতটা পথ একা একা ড্রাইভ করে ঢাকায় না ফিরলে কি হয় না? আশাদ কয়েক মুহূর্ত ওরার দিকে তাকিয়ে থেকে বলল। হয়। 12টি ব্যস্ততায় ঘেরা দিন শেষে আজ ঢাকায় ফিরেছে ওরা। ওই ঘটনার পর দুদিন নির্জনতায় কাটিয়ে আশাদ নিজেই ডেকে পাঠায় ডিরেক্টর সাহেবকে। অনেক চিন্তা ভাবনা শেষে সিনেমাটা করতে রাজি হলেও শর্ত জুড়ে দেয় নায়িকা পরিবর্তনের। ডিরেক্টর সম্ভবত আগেভাগে অনুমান করতে পেরেছিলেন শর্তটা। তার পরদিনই কক্সবাজারে গিয়ে হাজির হয় নতুন নায়িকা। নতুন উদ্যম শুরু হয় শুটিং। বরাবরের মতোই আশাদের অভিনয়ের সেটের সকলেই হয় মুগ্ধ। কক্সবাজারকে প্রকৃতির নিজ মমতায় যতই ঘিরে রাখুক না কেন, ঢাকার এই ব্যস্ততার মধ্যে থেকে অভ্যস্ত হয়ে গেছে ওরা। এখানকার যানজট, দূষণ, জনমাগম এসবেই যেন তার অধিক আপন। ঢাকায় ফিরে আজ মনের মাঝে বিচিত্র এক স্বস্তি অনুভব হচ্ছে। আশা তো ঢাকায় ফিরে সোজা চলে গেছে বাসায়। পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী 2টো দিন কোনো প্রকার কাজ করতে পারবে না। এ দুদিন তাই অরারও ছুটি। আরাম করে ঘুম দেওয়া যাবে। কর্মব্যস্ততার পর যখন অবশেষে ছুটির দিন আসে, তখন ঘুম ছাড়া অন্য কোনো পরিকল্পনা মাথায় আসে না। বাসার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেলে চাপলো ওরা। নিমেষেই দরজা খুলে দিল সীমা। মেয়েটা এতক্ষণ দরজার অপর প্রান্তে অপেক্ষা করছিল কিনা কে জানে। দরজা খুলে এক মুহূর্ত অপচয় না করে ওরাকে জাপটে ধরল সীমা। উৎফুল্ল গলায় বলল।
দোস্ত, কতদিন পরে তোকে দেখলাম। তুই ভাবতেও পারবি না তোকে কতটা মিস করেছি। ওরাও প্রসন্ন হাসি হেসে জড়িয়ে ধরলো প্রিয় বান্ধবীকে। প্রত্যেকটা মানুষেরই একটা পরিবার থাকে, বাবা মা ভাই বোন আরো কত কে। দিন শেষে প্রত্যেকেরই সেই পরিবারের কাছে ফেরার একটা তাগিদ থাকে। কারণ আর কেউ না হোক, একমাত্র পরিবারের মানুষরাই তো পারে কাউকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে। সেদিক থেকে ওর আর জীবনটা ব্যতিক্রম। পরিবার বলতে তার কিছুই নেই। ঢাকায়ও নেই, গ্রামের বাড়িতেও নেই, পৃথিবীর কোথাও নেই। আছে তো শুধু এই মেয়েটা সীমার সঙ্গে দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে বসবাস ওরা। সীমারও তার মতো কেউ নেই। দুই অভাগীর ঠাঁই হয়েছে এই ফ্ল্যাটে। অবশ্য অভাগী বললে ভুল হবে, আপন বলতে কেউ নেই তো কি হয়েছে, কর্মজীবন নিয়ে তারা বেশ আছে। সুখ দুঃখের মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য একে অপরের আছে। শাওয়ার ছেড়ে লম্বা গোসল সারলো ওরা। সারা শরীরে বালি কিচকিচ করছে। মানুষ কক্সবাজারে গিয়ে সাথে কিছু না আনলেও পোশাকে জুতোয় ব্যাগে করে বালি বয়ে আনে। ওরা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো ফ্লোরে পা ভাঁজ করে বসে আছে সীমা। তার সামনে ওরার সুটকেসটা হা করে খোলা। ওরা কক্সবাজারে গিয়ে পৌঁছানোর সাথে সাথেই বিশাল এক লিস্ট পাঠিয়ে দিয়েছিল তাকে। সীমার লিস্ট মিলিয়ে মিলিয়ে দেখছে সবকিছু ঠিকঠাক এনেছে কিনা। সীমা চিন্তিত গলায় বলল। আমসত্ত্ব আনিসনি? ওরা হাই তুলতে তুলতে বলল। এনেছি তো, খুঁজে দেখ। 8 ঘন্টা ধরে খুঁজছি, কিছুই পেলাম না। সত্যি করে বলতো, তুই আমসত্ত্ব কিনতে ভুলে গেছিস তাই না? ওরা বিছানায় উঠে বসতে বসতে বলল। আরে বাবা, আমি নিজ হাতে কিনেছি, রেস্ট নিয়ে খুঁজে দেব। ওরা ক্লান্ত ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল। সীমাও তার ক্লান্ত মুখটা দেখে বেশি জোরাজুরি করলো না। সীমা ওরার পাশে বিছানায় বসতে বসতে বলল। তুই খাবি না? পরে খাবো। তুই ঘুমানোর চিন্তা ভাবনা করছিস? মোটেও ঘুমাবি না। আগে আমাকে শুটিং এর গল্প কর। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল। 12টা দিন ওই ঝামেলা সহ্য করলাম, এখন আবার সেই ঝামেলার গল্প করতে হবে? সীমা অন্যরকম গলায় বলল। আচ্ছা ঠিক আছে, শুটিং এর গল্প করতে হবে না, আশাদের গল্প কর। ওরা বিরক্তি গলায় বলল। পারবো না। সীমা আহত গলায় বলল। তাহলে আমিও তোর সাথে থাকতে পারবো না। তুই নতুন ফ্ল্যাটমেট খুঁজে নে। কবে থেকে বলছি আমার জন্য আশাদের একটা অটোগ্রাফ নিয়ে আয়, সেটাও আনতে পারলি না কেন? অটোগ্রাফের কথা বললে কি তোকে কাঁচা খেয়ে ফেলতো? ওরা খানিক হেসে বলল। ফেলতেও পারে, এই লোককে কোনো ভরসা নেই। খবরদার, আমার আশাদকে নিয়ে উল্টাপাল্টা কিচ্ছু বলবি না। ওরা কৃত্রিম বিস্ময় নিয়ে বলল। তোর আর স্বাদ। সীমা কিছুটা লজ্জা পেয়ে বলল। নয়তো কি? ওর মুখটা ভালো করে দেখেছিস? ওরা একটা মানুষ এতটা হ্যান্ডসাম কি করে হয়? ইচ্ছে করে যেন সারাটা দিন ওর ছবির দিকে তাকিয়ে থাকে। আর একটা দিন ওনার আশেপাশে কাটালে তোর মনে হবে ছুটে পালাই। মোটেও না, আমি তো সারা জীবন ওর আশপাশে কাটিয়ে দিতে পারবো। ইস, সাথে ম্যানেজারের চাকরিটা যদি আমি পেতাম, তাহলে সারা দিন ওর দিকে হা করে তাকিয়ে থাকতাম। ভাগ্যিস পাসনি। স্যার যদি দেখতো তুই কাজ বাদ দিয়ে ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছিস, তাহলে সঙ্গে সঙ্গে তোকে ফায়ার করতো। সীমা আহত দৃষ্টিতে তাকিয়ে রইল ওরার দিকে। ভাবতেই অবাক লাগে যে মানুষটার জন্য সে কাজ করে, তার অতি প্রিয় বান্ধবী তারই রূপে শুনে মুগ্ধ। হুম। সীমাকে শুধুমাত্র আশাদের ভক্ত বললে ভুল হবে। বেচারি তার উপরে আজন্মের ক্রাশ খেয়ে বসে আছে। ওরা সীমার বিষণ্ণ মুখটা দেখে আশ্বাস দিয়ে বলল। আচ্ছা যা, প্রমিস করলাম আমার চাকরিটা থাকতে থাকতে একদিন অবশ্যই তোকে স্যারের সঙ্গে দেখা করিয়ে আনবো। সঙ্গে সঙ্গে সীমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। উৎফুল্ল ভঙ্গিতে ওরাকে জড়িয়ে ধরে বলল। সত্যি? থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। তুই আসলেই বেস্ট। এবার আশাদের সঙ্গে দেখা করিয়ে আন, আমার জানটাও তোকে দিয়ে দেবো। হয়েছে হয়েছে, ছাড় তো। সীমা ওরার কাছ থেকে সরে আসলেও তার মধ্যকার উৎফুল্ল উত্তেজনার কোনো কমতি নেই। সীমা ব্যাপক আগ্রহ নিয়ে বলল। কি করে ওর সঙ্গে দেখা করতে যাই বলতো? শাড়ি নাকি ওয়েস্টার্ন? আশাদ কোনটা পছন্দ করে? ওরা লম্বা হাই তুলে বলল। পছন্দ অপছন্দের বিচার করলে তো তোর যাওয়াই উচিত নয়। কেন রে? কারণ উনি মেয়েদের সহ্য করতে পারেন না। সীমা অবিশ্বাসের সঙ্গে বলল। সত্য সব বাজে কথা। আচ্ছা, এমনটা হতেই পারে না। মেয়েদের সহ্য করতে না পারলে পর্দা এত সুন্দর রোমাঞ্চ করে কি করে? অভিনয়ের খাতিরে কত কিছুই তো করতে হয়। পর্দার মানুষ আর বাস্তবের মানুষ কখনই এক হয় না। সীমা ওরার পাশে শুয়ে পড়ে বলে। এই ওরা, হুম। তুই এখনো আশাদের